আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি গল্পের 14 নম্বর পর্ব। আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক। এটা বললে ভুল হবে, ফর্সা মুখ তো, তাই পুরো মুখই লাল হয়ে গেছে। ঝালের চোটে চোখের পানি ধরে রাখতে পারছে না। এমন সময় আমি রুমে আসি। নীরার চোখ মুখ দেখে বেশ বুঝতে পারি কি হয়েছে। হঠাৎ আমি নীরাকে জড়িয়ে ধরে নীরার ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দেই। নীরার ঝাল কমানোর চেষ্টা করছি। নীরাও কোনো বাধা দিচ্ছে না, কারণ ঝালে ওর অবস্থা পুরোই খারাপ। নীরার চোখ দিয়ে শুধু পানি পড়ছে। বেশ খানিকটা পর নীরার ঝাল কমে আসে। আমি বুঝতে পেরে নীরাকে ছেড়ে দেই। আমি বললাম, তুমি এমনটা কেন করলে নীর পাখি? দেখলে যখন খাবারটা খাবারের উপযুক্ত না, তাহলে শুধু শুধু খেতে গেলে কেন? নীরা বলে, আমার ভালো লেগেছে তাই খেয়েছি। আমি এক ঝটকায় নীরাকে নিজের বুকের সাথে জড়িয়ে ধরে মনে মনে বলি, আমি বুঝি নীর পাখি, তুমি আমাকে কষ্ট দিতে চাওনি তাই খেয়েছ। তুমিও যে আমাকে ভালোবাসো, জোর করবো না আমি, তুমি তোমার মতো করেই আমাকে ভালোবাসো। আমি নীরাকে ছেড়ে দিয়ে কপালে আলতো করে একটা চুমু খেলাম। আমি বললাম, রেডি হয়ে নাও নীর পাখি, এক জায়গায় যেতে হবে। নীরা বলে, কোথায়? আমি বললাম, গেলেই দেখতে পাবে। নীরা আর কথা বাড়ালো না। নীরা মনে মনে বলে, কিন্তু রেডি হব কি দিয়ে? ভালো কোনো কাপড় তো। নীরার কথা শেষ হলো না, তার আগেই আমি বললাম, আলমারিতে আছে, ইচ্ছে মতো পরে নাও। আমার কথা শুনে নীরা মনে মনে বলে, এই ছেলেটা কি মনের কথা পড়তে পারে নাকি? এই ভেবে নীরা একটা কালো রঙের শাড়ি পরে তৈরি হয়ে নিল। নীরা আজ তেমন সাজেনি, কারণ বাইরে বের হবার সময় সাজগোজ করা আমি পছন্দ করি না। তবুও নীরাকে খুব সুন্দর লাগছে। হালকা কাজের কালো শাড়ি, কিছু হালকা গহনা, চোখে কাজল, ঠোঁটে একদম হালকা জেল লিপস্টিক, তারপর চুল বেঁধে আমার সামনে এসে দাঁড়ায়। আমি আজ সাদা টি শার্ট আর ব্ল্যাক জিন্স পরেছি। দুজন দুজনকে দেখছি, কারোরই চোখের পলক পড়ছে না। হঠাৎই আমি এসে নীরাকে কোলে তুলে নেই। নীরা বলে, কি হচ্ছে? আমি বললাম, আমি নিয়ে যাই না প্লিজ। নীরা কিছু বলে না। কথায় কথায় আমার কোলে ওঠার অভ্যাস হয়ে গেছে। আমি নীরাকে কোলে নিয়ে গাড়িতে বসিয়ে দিলাম। তারপর নিজে ড্রাইভ করে গাড়ি নিয়ে বেরিয়ে যাই। নীরা বলে, কোথায় যাচ্ছি আমরা? আমি বললাম, জান পাখি, গেলেই দেখবে, এই তো চলে এসেছি। নীরা বলে, আমি বললাম, জান পাখি? নীরা বলে, আমি বললাম, আই এম সরি। নীরা বলে, কেন? আমি বললাম, কালকের জন্য। নীরা বলে, আমি বললাম, নীর পাখি? নীরা বলে, বলেন। আমি বললাম, আই লাভ ইউ। এটা শুনে নীরা আমার দিকে তাকালো। আমি বললাম, এভাবে তাকিও না জান পাখি, অ্যাক্সিডেন্ট করে ফেলবো। আমার কথা শুনে নীরা একটু মুচকেসে চোখ নামিয়ে নিল। আমি বললাম, জান পাখি, তুমি অন্যদিকে তাকালে কেন? নীরা বলে, তো কি করব? আপনি নিজেই তো বললেন। আমি বললাম, আশ্চর্য, আমি বললাম আর তুমি অন্যদিকে মুখ ফিরিয়ে নেবে? নীরা বলে, আচ্ছা তাকিয়ে থাকলাম, এবার খুশি? আমি বললাম, অনেক অনেক। নীরা আমার দিকে তাকিয়ে থেকে মনে মনে বলে, ইচ্ছে করে সারা জীবন তোমার দিকে এভাবে তাকিয়ে থাকি, কিন্তু আর ভাবা হলো না নীরার। আমি বললাম, নীর, চলে এসেছি, নামো। নীরা নেমে দেখে এটা কারো বিয়ে বাড়ি। নীরা বলে, কার বিয়ে? আমি কিছু না বলে নীরার হাত আলতো করে ধরে ভিতরে নিয়ে গেলাম। নীরা কিছুই বুঝতে পারছে না। আমি সামনে থেকে আসা ছেলেটাকে উদ্দেশ্য করে বললাম, এই যে বিয়ের বর, কি খবর? আসিফ বলে, স্যার আপনি আসতে এত লেট করলেন কেন? আমি বললাম, আরে বোঝোই তো, মেয়ে মানুষের তৈরি হতে সময় লাগে। বাই দ্য ওয়ে, এটা তোমাদের ম্যাম। আসিফ বলে, হাই ম্যাম, নাইস টু মিট ইউ। আপনি এসেছেন, আমরা অনেক খুশি হয়েছি। নীরা বলে, সেম হিয়ার ভাইয়া। আমি বললাম, আচ্ছা বিয়ের কোণে কোথায়? আমরা বেশিক্ষণ থাকবো না, কোণেকে দেখে চলে যাব। আসিফ বলে, চলুন স্যার, আমি নিয়ে যাচ্ছি। আমি নীরার হাত ধরে কোণের রুমে যাই। আমি বললাম, হাই আলো। আলো বলে, হ্যালো স্যার। হ্যালো ম্যাম। নীরা আলোকে দেখে একটা বড় সড়ো শক খায়। নীরা আমার দিকে তাকায় একবার, আর আলোর দিকে তাকায় একবার। আমি নীরার ব্যাপারটা বুঝতে পেরে আলোর সাথে কথা বলি। আমি বললাম, আলো খুশি তো? আলো বলে, স্যার আপনার ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না। আপনার জন্যই আমি আমার ভালোবাসার মানুষটাকে সারা জীবনের জন্য কাছে পেলাম। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, বলেই আমার হাত ধরল। নীরা কিছু বুঝতে না পারলেও এটা ভালোভাবেই বুঝতে পারলো। সেদিন ওর দেখার মধ্যে সত্যিই ভুল ছিল। আমি বললাম, আরে কি করছো? তুমি আমার ছোট বোনের মতো, যা করেছি ছোট বোন ভেবেই করেছি। আল্লাহর কাছে দোয়া করি সারা জীবন একসাথে সুখে শান্তিতে সংসার করো। আসিফ বলে, স্যার আমি কিন্তু আছি, এখানে আমাকে ভুলে গেলেন। আমি বললাম, আরে ভুলবো কেন, এটা নাও। এই বলে একটা প্যাকেট এগিয়ে দেই। আলো বলে, এটা কি স্যার? আমি বললাম, আমার পক্ষ থেকে আগামী 1 মাসের ছুটি তোমাদের জন্য, আর এটা হানিমুনের টিকিট, জমিয়ে প্রেম করো। তারপর নীরাকে উদ্দেশ্য করে বললাম, চলো নীর পাখি। আলো বলে, স্যার আমি কি ম্যামের সাথে 10 মিনিট কথা বলতে পারি? আমি বললাম, হ্যাঁ অবশ্যই। আসিফ বলে, স্যার চলুন আমরা বাহিরে যাই। আমি বললাম, নীর পাখি আমি বাহিরে আছি, ভয় পেও না। এই বলে আমরা বাহিরে চলে গেলাম। আলো নীরার হাত ধরে সোফায় বসিয়ে দেয়। তারপর নীরার পায়ের কাছে হাঁটু গেড়ে বসে নীরার হাত ধরে বলে, আমার বড় বোন নেই, আপনাকে আমি আপু বলতে পারি? নীরা মাথা ঝাঁকিয়ে হ্যাঁ বলে। আলো বলে, আপু আমি স্যারের অফিসে কাজ করি 3 বছরের মতো। এর মধ্যে স্যারের সাথে অসংখ্যবার দেখা হয়েছে আমার, কিন্তু স্যার চোখ তুলো আমাকে দেখেনি। আমাকে কেন, স্যারকে কেউ বলতে পারবে না? স্যার কারোর দিকে 1 সেকেন্ড টাইম নিয়ে তাকিয়েছে। আসিফ আমাদের সাথেই কাজ করতো। প্রথম দিন থেকে আমার ওকে ভালো লাগতো, মানে ভালোবাসতাম। কিন্তু আমাদের থেকে ওদের অবস্থা খুব ভালো, তাই কখনো আসিফকে মনের কথা বলার সাহস পাইনি। আজকেই ওর বিয়ে হবার কথা ছিল, কিন্তু বিয়ে আমার সাথে নয়, অন্য মেয়ের সাথে।
স্যার কি করে জানি আমার মনের কথা বুঝতে পারে। স্যার আসিফকে রাজি করিয়ে আমার সাথে আজ বিয়েটা দিচ্ছে। নীরা চুপ করে মাথা নিচু করে শুনছে। আলো আবার বলে, বিশ্বাস করো আপু, স্যারের সাথে আমার কোনোদিনও তেমন কোনো সম্পর্ক হয়নি। সেদিন যখন স্যার আমাকে প্রথম এই কথাটা বলেছিল তখন আমি স্যারের পা জড়িয়ে ধরেছিলাম। তখনই স্যার আমাকে উঠিয়ে আমার হাত ধরে সান্ত্বনা দিচ্ছিল। আর তুমি বাইরে থেকে এটা দেখে স্যারকে ভুল বুঝলে। আমি একটা মেয়ে হয়ে বলছি, তোমার অনেক ভাগ্য, তাই স্যারকে তোমার জীবন সঙ্গী হিসাবে পেয়েছো। স্যার তোমাকে অনেক ভালোবাসে। অনেক ভাগ্য করলে এমন ভালোবাসা কপালে জোটে। স্যারকে ভুল বোঝো না আপু, প্লিজ। আমি জানি তুমিও স্যারকে খুব ভালোবাসো। প্লিজ স্যারকে মনের কথা বলে দাও। স্যারকে আর কষ্ট দিও না। এই ছোট বোনটার কথা রাখো। এমন সময় আমি এসে বললাম, কি গো জান পাখি, কথা হলো? আমাদের যেতে হবে, প্লিজ আসো। নীরা আলোকে জড়িয়ে ধরে বেরিয়ে আসে। তারপর আমরা সেখান থেকে চলে আসি। আমি গাড়ি চালাচ্ছি, এদিকে নীরা আনমনে ভেবে যাচ্ছে, আমি এত বড় ভুল কি করে করলাম? যে মানুষটা আমাকে পাগলের মতো ভালোবাসে তাকেই কিনা আমি অবিশ্বাস করলাম। মুখ দেখাবো কি করে আমি ওকে? আমি খেয়াল করলাম নীরা চুপচাপ বসে আছে, তাই একটা খোলা মনোরম জায়গায় গাড়ি দাঁড় করালাম। তারপর গাড়ি থেকে নেমে হেলান দিয়ে দাঁড়ালাম। নীরা গাড়ি থেকে নেমে আমার থেকে একটু দূরে হেলান দিয়ে দাঁড়ায়। নীরা আজ আমার মুখের দিকে তাকাতে পারছে না। অপরাধবোধ হচ্ছে খুব। আমি নীরাকে দূরে দাঁড়াতে দেখে নিজেই নীরার গা ঘেঁষে গিয়ে দাঁড়ালাম। নীরা একটু অবাকই হয়, কারণ আমাকে নীরা যতই দূরে সরানোর চেষ্টা করে না কেন, আমি রাগ না করে আরো আপন হবার চেষ্টা করি। নীরা বলে, সরি। আমি বললাম, কেন? নীরা বলে, আসলে সেদিন বলেই নীরা কেঁদে দেয়। আমি বললাম, নীর তাকাও আমার দিকে। নীরা বলে, আমি সত্যিই সরি, আসলে আমি বুঝতে পারিনি। আমি নীরার সামনে এসে দাঁড়াই। তারপর নীরার গালে হাত দিয়ে মুখ উঁচু করে ধরে বললাম, তাকাও আমার দিকে নীর। নীরা বলে, কোন মুখে আমি আপনার দিকে তাকাবো? আমি বললাম, আরে তাকাও না আমার দিকে। নীরা আস্তে আস্তে আমার দিকে তাকায়। আমি নীরার চোখের পানি মুছে দেই। আমি বললাম, আর কোনোদিনও আমার সামনে কাঁদবে না, বলে দিচ্ছি। একটা কথা মনে রেখো, আমি মিরাজ বেঁচে থাকতে কারোর হব না। আমি শুধু তোমাকে ভালোবাসি, শুধু তোমাকে। আমার উপর তোমার পুরো অধিকার আছে। আমার সাথে তুমি যা ইচ্ছে করতে পারো। আমার উপর রাগ করতে পারো, আমাকে বকতে পারো, আমাকে মারতে পারো, আমাকে কষ্ট দিতে পারো, তোমার যা যা ইচ্ছে তাই করো, কিন্তু কখনো আমাকে ছেড়ে যেও না। তুমি বিনা আমি শূন্য। তুমি সত্যিটা কবে বুঝবে বলো তো? কবে মানবে আমার ভালোবাসা নির্পাখি? আর যাই করো, আমার ভালোবাসাকে কখনো অপমান করো না। নীরা আর নিজেকে আটকিয়ে রাখতে পারে না, আমাকে দু হাতে বন্দি করে জড়িয়ে ধরে। আমি বললাম, নির্পাখি কি করছো? সবাই দেখছে যে। নীরা তাড়াতাড়ি আমাকে ছেড়ে দেয়। আমি বললাম, এটা কি হলো? এভাবে আমাকে ছেড়ে দিলে নির্পাখি? নীরা আবার আমাকে জড়িয়ে ধরে, আর আমিও নীরাকে জড়িয়ে ধরি। তারপর দুজন বাসায় চলে আসি। আমি নীরাকে নামিয়ে দিয়ে গাড়ি পার্কিং করতে চলে যাই। নীরা বাসায় ঢুকতে মা নীরাকে নিয়ে এক মোটা মহিলার সামনে দাঁড় করিয়ে দেয়। মা বলে, আপা, ও আমাদের মিরাজের বউ নীরা। তারপর নীরাকে বলে সালাম করতে। নীরা সালাম করতে গেলে মহিলা কর্কশ কণ্ঠে চেঁচিয়ে উঠে বলে, থাক থাক, আর আদিকেতা করতে হবে না। আমার ছেলের মাথাটা তো খেয়ে শেষ করে দিয়েছ। দেখে নিচ্ছে এক একটাকে। এবার আমি চলে এসেছি। নীরা কিছুই বুঝলো না, সে হাঁ হয়ে তাকিয়ে আছে। এরই মধ্যে আমি ড্রয়িং রুমে চলে আসি। আমাকে দেখা মাত্রই মহিলা নীরাকে এক প্রকার টেনে পাশে বসিয়ে নেয়। মহিলা বলে, বাহ, সোনার মতো মেয়ে, খুব সুন্দর মা, আমার ছেলের পছন্দ আছে। সুখে থাকো মা, বলে নীরার থুতনিতে হাত দিয়ে চুমো খেলো। তারপর নিজের হাতের বালা খুলে নীরার হাতে পরিয়ে দিল। নীরা তো পুরোই শখ, ও আমার মায়ের দিকে তাকিয়ে আছে। আমি এসে ওই মহিলাকে ফুপি বলে জড়িয়ে ধরি। এই কথা শোনার সাথে সাথে নীরার হার্ট অ্যাটাক হবার মতো অবস্থা। নীরা ওর শাশুড়ির মুখের দিকে তাকিয়ে আছে। এদিকে মা ইশারায় নীরাকে চুপ থাকতে বলে। নীরা আর কিছু বলল না। ফুপি বলে, চল বাবা, আমাকে রুমে নিয়ে চল। আমি ফুপির সাথে রুমে চলে যাই। নীরা বলে, মামনি, এসব কি? মা বলে, মিরাজের ফুপি, মনিরার মা, আমার সংসারটা ধ্বংস করতে এসেছে আবার। মা, আমার ছেলেটাকে আবার আমার থেকে দূরে সরিয়ে নেবে ওরা। আমি কিচ্ছু করতে পারবো না। নীরা বলে, মামনি, তুমি ভেঙে পড়ছো কেন? আমরা সবাই মিলে তোমার ছেলেকে সত্যিটা বলে দেব। মা বলে, সেটা কোনোদিনও সম্ভব না। নিজের চোখেই তো দেখলি মিরাজের সামনে নিজেকে কিভাবে ধরে রেখেছে। তোর কি ধারণা মিরাজকে বললে ও সব মেনে নেবে? সেই ভুল আর দুবার করব না। আমি সত্যিটা মিরাজকে বলেছিলাম, কিন্তু ওর ফুফু আমাকে পুরোই ফাঁসিয়ে দিয়েছে। আমার ছেলেকে আমার থেকে দূরে সরিয়ে দিয়েছে। অনেক কষ্টে আমি আমার ছেলেকে কাছে পেয়েছি। আমি আর ওকে আমার থেকে দূরে সরতে দেব না। নিজের চোখে আমার সংসারটা ভাঙতে দেখতে হবে, কিছু করার নেই আর। নীরা বলে, শান্ত হও মামুনি, আমি আছি তো। এই সংসারটা আমারও। আমি বেঁচে থাকতে আমার সংসার আর তোমার ছেলের ক্ষতি হতে দেব না। ভরসা রাখো আমার উপর। মা বলে, তুই এখন আমার একমাত্র আশা মা। নীরা বলে, আচ্ছা মামনি, তোমার ননদকে এই বাড়ি থেকে তাড়ানোর দায়িত্ব আমার। চলো এবার হাসো। রাতে সবাই খেতে বসেছে। আমি আর ফুপি পাশাপাশি বসেছি। নীরা মাকে বসিয়ে দেয়, কিন্তু নীরা খেতে বসে না। সে সবাইকে খাবার বেড়ে দিচ্ছে। সবাই খেতে শুরু করে দেয়। আমি খাবার মুখের কাছে এনে মুখে তুলি না। খাবারের প্লেট নিয়ে উঠে পড়ি। তারপর সবার সামনে নীরাকে খাইয়ে দেই। তিশা বলে, বাহ বাহ, এত ভালোবাসা! আমাকে তো কোনোদিন এভাবে খাইয়ে দিলি না ভাই। নীরা লজ্জায় পড়ে যায়। আমার ফুপি ব্যাপারটা দেখে রাগে ফসফস করতে থাকে। আমি বললাম, বেশি পাকামো না করে চুপচাপ খা। তিশা বলে, কেন চুপ করব কেন? বাবা বলে, হচ্ছেটা কি তিশা? মা, ওদের খেতে দাও। আমি বললাম, হা করো নীর। নীরা বলে, হচ্ছেটা কি? সবাই কি ভাবছে? আমি বললাম, কি ভাববে? এখানে সবাই ঘরের মানুষ, কেউ কিছু মনে করবে না। নীরা বলে, দেখছেন না,
ফুপি কেমন করে তাকিয়ে আছে। আমি বললাম, আরে ফুপি কিছু মনে করবে না, তাই না ফুপি? ফুপি বলে, হ্যাঁ বাবা, আমি কিচ্ছু মনে করব না। আমি নীরাকে খাইয়ে দেই আর নিজেও খাই। রাতে নীরা রুমে বসে আমার ফুপির কথা ভাবছে আর আনমনে নখ কামড়িয়ে চলেছে। নীরা মনে মনে বলে, এই মুটি ডাইনি চালের বস্তায় এশিয়ান রাশিয়ান গাড়িটাকে কি করে আমি এই বাড়ি থেকে তাড়াবো। মনিরা শাকচুনিটার জন্যই এত শয়তানি, এত মুটকি কালিকবাজ মহিলা আমি জীবনে একটা পেঁচিয়েও দেখিনি। ডাইনি ফুপি। আমি রুমে এসে দেখে নীরা আনমনে কিছু ভাবছে আর নখ কামড়াচ্ছে। আমি বললাম, নীর পাখি। নীরা চুপ করে আছে। আমি আবার ডাকি, জান পাখি, কিন্তু নীরা ডাকে সাড়া দেয় না। আমি তাকিয়ে দেখি নীরা ওভাবেই বসে নখ কামড়াচ্ছে। আমি নীরার কাছে গিয়ে চট করে ওকে বিছানার সাথে চেপে ধরি, তারপর ওর ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দেই। নীরা লাফালাফি করতে শুরু করে। আমি নীরার হাত দুটো শক্ত করে জড়িয়ে নেই। কিছুক্ষণ পর আমি নীরাকে ছেড়ে দিয়ে ওর পাশে শুয়ে পড়ি। নীরা চট করে উঠে আমার বুকের উপর বসে পড়ে। নীরা বলে, কি পেয়েছেন নাকি? আমাকে যখন তখন ঠাস ঠাস করে কিস করেন। আমি অবাক হয়ে বললাম, ঠাস ঠাস করে আবার কিস করে কেমন এগো নীর পাখি? নীরা বলে, সেটা বোঝার মতো বুদ্ধি আপনার হয়নি। নীরার কথা শুনে আমি নীরাকে আমার উপর থেকে চট করে নামিয়ে নীরার উপর উঠে পড়ি। আমি বললাম, তোমাকে না বারণ করেছিলাম আমার সামনে এভাবে নখ কামড়াবে না? তাহলে এমনটাই হবে। তার থেকে বড় কথা, তোমার উপর আমার অধিকার পার্মানেন্টলি হয়ে গেছে। তোমার সাথে আমি যা ইচ্ছে করতে পারি। বলে আমি নীরার ঠোঁটে কিস করতে যাব, তার আগেই নীরা আমাকে ধাক্কা দিয়ে দৌড়ে দেয়। আমি বললাম, নীর পাখি, যেখানেই যাও ঘুরে কিন্তু আমার কাছেই আসতে হবে। নীরা মুখ ভেঙচি দিয়ে রুম থেকে বেরিয়ে যায়। মায়ের রুমের পাশে দিয়ে যাবার সময় জোরে জোরে কথার আওয়াজ শুনতে পায়। নীরা দরজা একটু ফাঁক করে রুমের মধ্যে তাকিয়ে দেখে মা, বাবা আর ফুপু কথা বলছে। বাবা বলে, আপা তুই কি চাস বল, কি পেলে তুই আমার ছেলেটার জীবন থেকে চলে যাবি? ফুপি বলে, কি চাই আমার তোরা জানিস না? বাবা বলে, তুই যা চাস তা কোনোদিনও সম্ভব না। আমি তোকে তোর পাপ্পার সম্পত্তি থেকে দ্বিগুণ সম্পত্তি দিয়েছি, তারপরও তোর কি চাই? ফুপু বলে, আমার সব চাই, সব কিছু, আর তোর ছেলেকেও আমার মেয়ের জন্য চাই। মা বলে, আপা পাগলের মতো কথা বলবেন না, মিরাজের বিয়ে হয়ে গেছে। মিরাজ নীরাকে পাগলের মতো ভালোবাসে, ও কখনোই নীরাকে ছাড়বে না। ফুপু বলে, তোর এত সাহস কি করে হয় আমার সাথে এভাবে কথা বলার? বাবা বলে, আপা ভদ্রভাবে কথা বলো, ও আমার স্ত্রী। ফুপু বলে, তোদের সাহস কি করে হয় আমার সাথে এভাবে কথা বলার? আমার যা চাই তা আমি নিয়েই ছাড়বো, আর বাকি থাকলো নীরা। ওকে তো মিরাজের জীবন থেকে চলে যেতেই হবে। ও না গেলে আমার মেয়েটা যে মিরাজের জীবনে জায়গা পাবে না। মা বলে, সে আশা আপনার কোনো দিনও সফল হবে না, চেষ্টা করে দেখেন। ফুপু বলে, ঠিক আছে, সময় মতো দেখতে পাবে। এই বলে ফুপু বেরিয়ে আসলে নীরা আড়ালে চলে যায়। নীরা মনে মনে বলে, ডাইনি বুড়ি, তুই কে রে আমাকে মিরাজের জীবন থেকে সরানোর? তুই চিনিস না তো নীরা কি জিনিস। এমন হাল করবো না, মিরাজের কাছ থেকে পালানোর পথ পাবি না। এশিয়ান রাশিয়ান গাড়ি মুটকি সাহস কত আমাদের বাসায় এসে আমাদের শাসানো, দেখে নেব তোদের রাক্ষসী বুড়ি। এই ভেবে নীরা রুমে ঢুকে পড়ে। মা বলে, কি রে মা, তুই এখনো ঘুমাসনি? নীরা বলে, আমি সব শুনেছি, এ নিয়ে তোমরা টেনশন করো না, আমি আছি তো, ভরসা রাখো আমার উপর একটু, আমি সব ঠিক করে দেব। বলে নীরা রুম থেকে বেরিয়ে আসে। রুমে এসে দেখে আমি ঘুমিয়ে পড়েছি। নীরা আস্তে আস্তে আমার বুকে মাথা দিয়ে হালকা করে জড়িয়ে ধরে শুয়ে পড়ে। তখনই আমি নীরাকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরি। নীরা অবাক হয়ে বলে, আপনি এখনো ঘুমাননি? আমি বললাম, আমার নির্বাকিটার বুকে না শুইলে আমার ঘুম আসে না। আর একটা কথা, তুমি আজ নিজে থেকে আমার বুকে আসলে ব্যাপার কি, আদর নেবে? নীরা বলে, ধেত যত বাজে কথা, থাকেন আপনি। বলেই নীরা উঠতে গেলে আমি নীরাকে টেনে আবার বিছানায় শুইয়ে দিই। তারপর নীরার হাতের উপর মাথা রেখে নীরার গলায় মুখ ডুবিয়ে দিয়ে নীরাকে জড়িয়ে ধরে শুয়ে পড়ি। নীরা বলে, এ কেমন ঘুমানোর স্টাইল? আমি নীরার কথা শুনে মাথা তুলে নীরার দিকে তাকাই বিরক্ত ভাব নিয়ে। আমি বললাম, এটা কেমন প্রশ্ন? আমি আমার পাখির সাথে যেভাবেই ঘুমাই, তুমি বলার কে? নীরা বলে, মানে? আমি বললাম, বেশি মানে বোঝার চেষ্টা করো না তো, আমাকে তোমার শরীরে গ্রান নিয়ে ঘুমোতে দাও, নয়তো তোমার ঘুমের 12টা বাজিয়ে দেবো। নীরা বলে, কি করবেনটা কি শুনি? সবসময় এমন করলে কি আমি আপনাকে ভয় পেয়ে যাব? শুনুন, আমি আপনাকে ভয় পাই না। আমি বললাম, আচ্ছা তাহলে এই কথা, দাঁড়াও দেখাচ্ছি মজা। এই বলে আমি নীরার গলায় মুখ ডুবিয়ে দিয়ে নাক ঘষতে শুরু করি। নীরা বলে, আরে কি করছেন, ছাড়ুন বলছি। আমি বললাম, ছাড়ার জন্য তো ধরিনি জান পাখি, এখন আমি তোমাকে আদর করব। বলেছি না আমাকে চুপচাপ ঘ্রাণ নিতে দাও, কিন্তু তুমি শুনলে না, এখন আমাকে আমার কাজ করতে দাও। নীরা বলে, আরে কিন্তু। নীরার কথা শেষ হতে দিলাম না, তৎক্ষণাৎ ওর ঠোঁট চেপে ধরলাম। তারপর একের পর এক গভীর চুম্বন করতে লাগলাম। এক হাত দিয়ে ওর ব্লাউজের বোতাম খুলতে থাকি। সেই আগের মতো ওর ফর্সা বুকটা আমার সামনে উন্মুক্ত হয়ে গেল। আমি এক দৃষ্টিতে সেখানে তাকিয়ে রইলাম। হঠাৎ সেখানে মুখ ডুবিয়ে দেই। আমার পরশে নীরা কেঁপে কেঁপে উঠছে। দুই হাত শক্ত করে আমার চুলের মুঠি ধরে বুকের সাথে চেপে ধরে। আমি মনের সুখে চুম্বন করে চলেছি। অন্যরকম একটা তৃপ্তি যেন আমাকে ছেয়ে যাচ্ছে আজ। ওই দিনের থেকেও আজকের অনুভূতিটা যেন অনেক বেশি। মনে হচ্ছে এরই মাঝে সব সুখ সব শান্তি। আজ নীরা ছটফট করছে না, সেও আমার ভালোবাসার পরশ চোখ বন্ধ করে অনুভব করছে। আজও আমি আমার মনের মতো করে নিজের চাহিদাটা মিটিয়ে নিলাম, কোনো বাধা ছাড়াই। দুজনেই পরিতৃপ্ত হয়ে শুয়ে পড়লাম। নীরা বলে, কাজটা কিন্তু মোটেই ভালো হলো না। আমি কিছু না বলে মুচকি হেসে চোখ বন্ধ করলাম ঘুমানোর জন্য। নীরা আমার দিকে তাকিয়ে মনে মনে বলে, তুমি যদি সত্যি আমাকে ছেড়ে ওই শাকচুনিটাকে বিয়ে করো তাহলে কি হবে? যদি সত্যি এমন কিছু হয় তাহলে ওই শাকচুনিটাকে তো ছাড়বো না, সাথে তোমাকেও আমি ছাড়বো না, বলে দিচ্ছি। বলেই আমার চুল ধরে ভুলে টান দেয়।
আমি বললাম, উফ, হচ্ছেটা কি নীর, মারছো কেন? নীরা বলে, না মানে চুপচাপ শুয়ে পড়ুন, আমার বড্ড ঘুম পাচ্ছে। এই বলে চোখ বন্ধ করে নাই। আমিও কিছু বললাম না, চুপচাপ ওকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লাম। সকালে সবাই ড্রয়িং রুমে বসে চা খাচ্ছে। নীরা গিয়ে আমার ফুপির পাশে বসে। নীরা বলে, গুড মর্নিং সবাইকে। গুড মর্নিং ফুপি। মুখে এটা বললেও মনে মনে বলে ডাইনি বুড়ি। ফুপি বিরক্ত ভাব নিয়ে বলে, মর্নিং। নীরা দেখলো আমি আসছি, সে আবার মনে মনে বলে, দাঁড়া, দেখাচ্ছি মজা। এই বলে নীরা চট করে উঠে ফুপির হাত থেকে চায়ের কাপ কেড়ে নিয়ে নিজের উপর ছিটিয়ে দেয়। তারপর খালি কাপ ফুপির হাতে ধরিয়ে দেয়। নীরা বলে, উফ, মাগো জ্বলে গেল। ফুপি, এটা আপনি কি করলেন? মানছি আমি চাটা ভালো করতে পারিনি, তাই বলে আপনি আমার উপর? হাই আল্লাহ। নীরার কাণ্ড দেখে সবাই হাঁ হয়ে তাকিয়ে আছে। আর আমার ফুপি তো পুরোই শখ। আমি দৌড়ে আসি নীরার কাছে, তারপর হাতে এক গ্লাস ঠান্ডা পানি ঢেলে দিয়ে ওষুধ লাগিয়ে দেই। আমি বললাম, নীর, কি করে হলো এটা? নীরা কান্না শুরু করে দেয়। মা বলে, তোর ফুপি। মায়ের কথা শেষ হলো না, তার আগেই আমি বললাম, ফুপি তুমি নীরাকে? ফুপি বলে, না, এই মেয়ে মিথ্যে বলছে। নীরা বলে, আহ মামুনি, হাত জ্বলে যাচ্ছে, আপনি কিছু একটা করেন। আমি নিজেই তো গরম চাটা আমার উপর ঢেলে দিয়েছি। তারপর ফুপিকে উদ্দেশ্য করে বলে, সরি ফুপি, আসলে আমি আগে কোনোদিন কাজ করিনি তো, তাই চাই একটু চিনি কম হয়েছে, আমি আপনাকে আবার বানিয়ে দিচ্ছি। এই বলে নীরা কিচেনে যেতে চাইলে আমি নীরার হাত ধরে রুমে নিয়ে যাই। আমি নীরাকে বিছানায় বসিয়ে দিয়ে নীরার হাতে আইস এনে লাগাতে থাকি। নীরা বলে, ওষুধ তো লাগিয়ে দিলেন, আবার কেন? আমি বললাম, আজকের পর থেকে ফুপিকে কিছু রান্না করে দেবে না, কিচ্ছু না, বুঝলে? নীরা বলে, সেটা কেমন করে হয় বলো তো? উনি তো গুরুজন, ওনার উপর রাগ করে এই কাজটা করা ঠিক না। আমি বললাম, আমি কিচ্ছু শুনতে চাই না, যেটা বলছি সেটা করবে। নীরা বলে, বুঝি তো, আমি সব বুঝি। আমি বললাম, কি বোঝো? নীরা বলে, আমি রান্না করতে পারি না, তাই রান্না খারাপ হলে তো আর আপনারা ভালো করে খেতে পারবেন না। আমি কিছু বলতে যাব, তার আগেই ফুপি রুমে আসে। আমি বললাম, ফুপি তুমি? ফুপি বলে, আমাকে মাফ করে দে বাবা, আমার মাথা ঠিক ছিল না, সকাল থেকে মনিরাকে ফোন করছি কিন্তু ফোন ধরছে না, টেনশনে এমন একটা কাজ করে ফেলেছি। এই বলে ফুপি নীরার দিকে তাকিয়ে একটা ডেবিল মার্কা হাসি দিল। তাতে নীরা আরো রেগে যায়। নীরা মনে মনে বলে, মুটকি, আলুর বস্তা, আমার চাল আমার উপরেই দেওয়া, ঠিক আছে, সবে তো শুরু। আমি বললাম, মনিরা ফোন ধরছে না কেন? ফুপি বলে, জানি না বাবা, তুই একটু দেখবি। নীরা বলে, ফুপু, হয়তো মনিরাপু ঘুমোচ্ছে, তাই ফোন ধরছে না, আপনি টেনশন করবেন না। আমি বললাম, হ্যাঁ ফুপি, নীরা ঠিক বলছে, তুমি টেনশন করো না। ফুপি বলে, তুই এত সকালে উঠলি, কোথাও যাবি? আমি বললাম, হ্যাঁ অফিসে। ফুপি বলে, অফিসে যাওয়া আবার কবে থেকে শুরু করলি? নীরা বলে, অনেকদিন হলো, কাজ তো করতেই হবে, এখন বিয়ে করেছে, বউ হয়েছে, তার দায়িত্ব নিতে হবে না, আবার দুদিন পর বাচ্চা। কথাটা বলেই নীরা জিভ কামড়ে ধরে রুম থেকে বেরিয়ে যেতে গেলেই আমি নীরার হাত ধরে ফেলি। ফুপি বিরক্তকর দৃষ্টিতে নীরার দিকে তাকিয়ে থাকে। ফুপি বলে, অফিসে যেতে হবে না, চল কোথাও ঘুরে আসি। আমি বললাম, আজ নয় ফুপি, অন্যদিন, আজ আমার জরুরি কাজ আছে। ফুপি বলে, ঠিক আছে। আমি বললাম, আচ্ছা। ফুপি বলে, বাইরে চল নাস্তা করি। আমি বললাম, তুমি যাও, আমি আসছি। ফুপির ইচ্ছা না থাকা সত্ত্বেও বেরিয়ে গেল। নীরা বলে, আপনার বুদ্ধি কি দিন দিন লোপ পাচ্ছে? আমি নীরাকে টেনে নিজেদের মধ্যে ফাঁক রেখে দু হাতে আটকে ধরলাম। আমি বললাম, আমার এই অবস্থার জন্য তুমি দায়ী। আর কি যেন বলছিলে তুমি, নির্পাখি? নীরা বলে, কই? আমি বললাম, আমি শুনিনি ভাবছো? নীরা বলে, শুনেছেন তো আবার বলছেন কেন? আমি বললাম, জান পাখি। নীরা বলে, কি? আমি বললাম, তাকাও আমার দিকে। এমন সময় তিশা এসে বলে, আমি তাকালে হবে? তিশার কথা শুনে নীরা আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। আমি বললাম, পাজি মেয়ে, রুমে ঢুকার আগে নক করবি না? তিশা বলে, ও মা, আমি কি করে জানবো? তোমরা শুভ দৃষ্টি নিয়ে ব্যস্ত। আমি বললাম, তাহলে রে দাঁড়া। তিশা বলে, ভাবি তোমার গুন্ডাটাকে আটকাও। নীরা বলে, হচ্ছেটা কি? দৌড়াচ্ছেন কেন ওর পিছে? আমি বললাম, ও খুব পেকেছে, ওর পাকামো বের করছি আজ। তিশা বলে, ভাবি ভাইয়া ছাড়। নীরা বলে, ছাড়ুন ওকে। তিশু, আসো আমার সাথে, তোমার ভাই পাগল হয়ে গেছে। আমি বললাম, কি? আমি পাগল? নীরা বলে, তিশু দৌড়া, পাগল খেপেছে। তিশা রুম থেকে বের হয়ে যায়, কিন্তু নীরা বের হবার আগে আমি নীরার হাত টেনে ধরি। আমি বললাম, জান পাখি, কোথায় পালাচ্ছ? নীরা বলে, একটা বাড়ি দিয়ে আপনার মাথা ফাটিয়ে দেব, ছাড়ুন আমাকে। নীরার কথা শুনে হঠাৎ আমি যা বললাম তা শুনে নীরা পুরোই শখ। ও ধারণা করতে পারেনি আমি এমন কিছু বলবো। এখন ও কি করবে? এরপর যা হলো। আজকের গল্প এখানে সমাপ্ত। গল্পের বাকি অংশ পেয়ে যাবেন আগামী পর্বে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।